বেবাকুফ বেনে গেল পরি। বিড়বিড় করে বলল, করল্লার বংশধর ঠের ছাড়া কিছুই পারে না। পরক্ষণেই জিভ কাটল সে। নিজেও তো এই বংশের মেয়ে। আয়না থাকলে নিজেকে একবার দেখে নিত পরি। সে এত ভালো হলো কিভাবে? পরি রাজীব ভাইয়ার পাশে গিয়ে বসল। লম্বা পেশিবহুল রাজীব বসে মাথায় হাত বোলাতে বেগ পেতে হচ্ছে পরির। পরির রাজীব ভাইয়া বোধহয় বুঝতে পারল, তাই তো বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল। পরি এবার ভালোভাবে মাথায় হাত বোলাতে পারছে। স্বপ্ন পুরুষের কাছাকাছি থাকতে পেরে খুশিতে উপচে পড়ছে পরির। হাসি মুখ থেকে সরছেই না। অল্পতেই কান্না করা, অল্পতেই খুশি, এটাই রাজীব ভাইয়ের বোকা পরি। কিছুক্ষণ আগে কি হলো তার কোনো চিন্তা নেই। তার মুড বদলাতেও সময় লাগে না। পরীর দাদির পদাচরণ ঘটল কেবিনে। মুখ বাঁকালো পরি। পরীর দাদি তড়িঘড়ি করে বলল, ছেড়ি, তুই জীবনে প্রথম অকাজ না কইরা একটা কাজের কাজ করছস। এই পর্যন্ত তাও ঠিক ছিল, পরক্ষণেই আবার বলল, ভাই বোনের সম্পর্ক এমনই যেন থাকে, দোয়া করি। পরীর মনে উতাল ঝড় বয়ে গেল। মাথায় ভর করলো নতুন ভাবনা। তবে কি পরিবেশই ভেবে ফেলেছিল? তবে কি রাজীব ভাইয়া পরীকে বোন ভেবেই এত শাসন করে? রাজীব ভাইয়া কি তবে পরীর অনুভূতিগুলোকে কিশোরী বয়সের ভুল ভেবে উড়িয়ে দেবে? না, আর ভাবতে পারল না পরী। কটমট চোখে দাদির দিকে তাকালো শুধু, যার অর্থ পরে দেখে নেব বুড়ি। পরীর হাত থেমে গেল তখনই। রাজীবের ঘুমে সবে চোখটা লেগেছিল। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় পরীকে চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করলো রাজীব। ইচ্ছাটাকে দমিয়ে চোখ রাঙিয়ে তাকালো। বেশ, পরীর হাত আবার চলতে শুরু করলো। এইভাবেই কেটে গেল বেশ কয়েকদিন। রাজীব এখন অনেকটাই সুস্থ। তবে এই কয়েকদিনে রাজীবের ধমক খেয়েও বেশিরভাগ সময় রাজীবের আশেপাশে ছিল পরী। পরী বুঝতে পারে না পাষাণ মানুষকে তার এত কেন ভালো লাগে। দিন যাচ্ছে, ভালো লাগাও বাড়ছে। কিশোরীর অনুভূতি তবে কি পূর্ণতা পাবে, নাকি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে প্রথম প্রেমের অনুভূতি, প্রথম ভালো লাগা? পরি বুঝতে পারে না পাষাণ পুরুষকে তার এত কেন ভালো লাগে। দিন যাচ্ছে, ভালো লাগাও বাড়ছে। কিশোরীর অনুভূতি তবে কি পূর্ণতা পাবে, নাকি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে প্রথম প্রেমের অনুভূতি, প্রথম ভালো লাগা? একটু সুস্থ হতে না হতে রাজীব তৈরি হচ্ছে ক্লাবের উদ্দেশ্যে। ঘাট তেরা রাজীব কারোর বারণই শুনল না। ব্রেকফাস্ট করতে যাওয়ার পথে কারোর কথায় পা আটকে গেল রাজীবের। সে কেউটা আর কেউ নয়, উড়নচণ্ডী পরী। সে তো আপন মনে বকবক করতে ব্যস্ত। পরীর দাদির কাছে শুনেছে যে রাজীব ভাইয়া সভায় যাচ্ছে। পরীকে দেখেই পরীর দাদি মুখ বাঁকিয়ে বলেছিল, দেখ ছিরি, দেখ, তুই যা এমন অসুস্থ থাকতিস, তাহলে 1 মাস তো ঘরে পয়রা থাকতিস। অসুস্থ হলেও সুস্থ হলেও স্কুলে না যাওয়ার লাইগা বলতিস তুই অসুস্থ। আর আমার দাদু ভাইরে দেখ, একটু সুস্থ হইতেই কাজে গেল গা। বাহবা দিল আদরের নাতিকে। দাদির প্রত্যেকটা কথায় মুখ বাঁকিয়ে ভেঙিয়েছিল পরী। এতেই ছাড়ল না, কোমরে হাত রেখে বলল, তোমার নাতি কোনো মহাভারত অশুদ্ধ করতে যাইতেছে না বুড়ি। তারপর আবার নাক ছিটকে বলল, যাচ্ছে তো আকাশ করতে। রাজনীতির উপর একরাশ ঘৃণা পরীর। কেন রাজনীতির উপর এত ঘৃণা পরী? শুধু নিজেকে এই বলে সান্ত্বনা দেয় রাজীব ভাইয়া একদিন সব ছেড়ে দেবে। পুরনো কোনো কথা মনে পড়তেই পরীর মুখের রংটা পাল্টে গেল। ভয় পেতে দেখা গেল পরীর দাদিকে। কিছু বলতে চাইল সে, শোনার অপেক্ষা না করেই শব্দ করে পা ফেলে চলে গেল পরী। অতীতে এমন কি হয়েছিল? রুমে গিয়ে পরীর শাওয়ার নিয়ে মাথা ঠান্ডা করে নেয়। সব অভিমান গিয়ে ভারী করে রাজীব ভাইয়ের উপর। পরীর চেহারায় ক্ষোভ আছড়ে পড়ে। মুখ ফুলিয়ে আপন মনে বলতে থাকে, পুঙ্গ হয়েও স্বাদ মেটেনি, আবার আসছে মারামারি করতে। করল্লার বংশধর তো বটেই, তার সাথে শয়তানেরও বংশধর। বর্তমান
কথাগুলো কানে আসতেই পা থেমে যায় রাজীবের, চোয়াল শক্ত হয়ে যায় রাজীবের। শক্ত কিছু কথা শোনানোর উদ্দেশ্যে রুমে ঢুকতে নেয় রাজীব। পরীকে এই অবস্থায় দেখে মাথায় এলোমেলো হয়ে যায় রাজীবের। বিধ্বস্ত দেখাচ্ছে পরীকে। তবে কি রাজীবের ভয়ই সত্যি হয়ে যাচ্ছে? খাবার না খেয়ে বেরিয়ে পড়ল রাজীব। খুব বেশি দিন বাকি নেই পরীর এসএসসি পরীক্ষার। পড়ার চাপ বেড়েছে খুব। এই মেয়ের তো কোনো বালাই নেই। পরীর জ্বালায় শিক্ষক অতিষ্ঠ। পড়াতে এলেই পরীর পেট ব্যথা, মাথা ব্যথা শুরু হয়ে যায়। আজকে না কালকে করতে করতে পরীক্ষা এখন সামনে। বসার ঘরে এটা নিয়ে আলোচনা করছিল পরীর বাবা আর বড় চাচা। পরীর চাচা পরীর উদ্দেশ্যে বলল, রিজবির পড়ালেখার কথা তো তোর অজানা নয়, কিন্তু সে আমার মতোই তার পছন্দকে প্রাধান্য দিয়ে রাজনীতির পথ বেছে নিয়েছে। আমি চাই এখন থেকে রিজবি পড়ি মাকে পড়াবে। সিঁড়ি দিয়ে নামতে নিচ্ছিল পরী। চাচার কথা কানে আসতেই আপনা আপনি মুখ হা হয়ে গেল। শেষমেশ রাজীব ভাইয়ের কাছে পড়তে হবে পরীকে, তাই তো বলে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। পরী নিচে আসতেই পরীর দাদি বলল, এই ছিরি আমার দাদু ভাইরে নাস্তানাবুক কইরা ছাড়বো। ওরে কে পড়াইব? কোনো মতো পাস করুক, ভালো পয়লা দেখে বিয়া দিয়ার দিস। পরী আজ আর তেতে উঠল না। আশার আলো দেখতে পেল যেন। রাজীব ভাইয়ার তো কত কাজ, পরীর ভাষায় অকাজ আর কি। তাহলে পরীকে কখন পড়াবে? পরী তার দাদির গলা জড়িয়ে ধরল, মুচকি হেসে বলল, ইস, তোমার জামাই বুঝি আমার জন্য তোমাকে পাত্তা দেয় না? কোনো সমস্যা নেই, এখন তো আমি একটু ব্যস্ত, আমার পরীক্ষার পরে তোমাকে আরেকটা বিয়ে দিয়ে দিব। পরীর দাদি তেতে উঠে বলল। তবে রে হতচ্ছাড়ি। হাসির শব্দে মুখরিত হলো বসার ঘর। দাদি নাতনির খুনসুটিতে মেতে উঠল খানবাড়ি। রাজীব ক্লাবে এসেছে বেশ কিছুক্ষণ হলো। রাহাত এসেছে প্রতি মধ্যে থেকেই। আর মোড়া ভেঙে রাহাত বলল, তোর তো দিনই চলে না বনু ছাড়া, জীবন চলে তো অসম্ভব। এক কাজ কর, এইসব ছেড়ে দে। গভীর চিন্তায় মনোযোগ দেখা গেল রাজীবকে। কোনো ভয়ঙ্কর অতীত যেন বর্তমানে হানা দিতে চলেছে, এমন যেন ঠেকলো বোধহয়। সিরিয়াস মোমেন্টে তাও কেউ খোঁচানোর তালে থাকতে পারে। বন্ধু রাহাতকে না দেখে বোঝা যেত না হয়তো। কিছু বলতে চেয়েও বলতে পারছে না রাহাত। মনে হচ্ছে পরিস্থিতি বেশি জটিল। স্কুলের জন্য তৈরি হয়ে বের হলো পরী। প্রতি মধ্যে পেয়ে গেল মুনকে। ফিক করে হেসে দিয়ে পরী বলল, রং লেগেছে আজকাল মনের শহরে। আবারও হতাশ হলো মন। সে তো একটুখানি ঠোঁট রাঙিয়েছে শুধু। দিনটা কাটলো ভালোই। রাতেই পরীর আশার আলোটুকু নিভিয়ে দিয়ে পরীর মা বলল, কালকে থেকে জগিংয়ের পর রিজবি ভাই পড়াবে। ধাম করে ফ্লোরে বসে পড়ল পরী। তবে বুঝি এবার আর নিস্তার নেই পরীর। আজ খুশির ধুম পড়েছে খানবাড়িতে। এত বছর পরে খানবাড়ির মেয়ে বাড়িতে আসবে। গম্ভীর মুখশ্রী দেখা গেল শুধু পরীর বাপ চাচার। উরপুর গ্রামে খানবাড়ির নাম পূর্বদিন থেকে বিখ্যাত। হাসি খুশি ধুম পড়ে থাকতো সবসময়। দুই ছেলে এক মেয়ে নিয়ে ভালোই দিন কাটছিল পরীর দাদা দাদির। মাঝপথে ঘটল বিপত্তি। কিশোরী বয়স ছিল পরীর ফুপ্পির। বাড়ন্ত বয়সে ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিল। পরীর দাদাজান ছিল রাজনীতিবিদ, কঠোর ব্যক্তিত্বের অধিকারী। আবেগের বশে ভালোবাসার মানুষকে নিয়ে পালিয়ে যায় পরীর ফুপ্পি। ভাবেনি যে বাবার চোখের মনি ছিল সে তার কি অবস্থা হবে। পরীর ফুপ্পির নাম ছিল পূর্ণিমা। কঠোর ব্যক্তিত্বের খান সাহেবের সফট কর্নার ছিল তার মেয়ে পূর্ণ। বিরোধী দলের ষড়যন্ত্রের হাতিয়ার হয়েছিল পূর্ণ। একদিকে মেয়ে হারানোর যন্ত্রণা, অন্যদিকে গ্রামের লোকের ছি ছি সহ্য করতে না পেরে প্যারালাইজড হয়ে যায় পরীর দাদাজান। 2 দিন পর পরীর ফুপিকে ছুঁড়ে ফেলে তার ভালোবাসার মানুষ। পরিবার আর গ্রামের মানুষের কথা ভেবে আত্মহত্যা করতে গিয়েছিল পরীর ফুপ্পি। এক রাতের মধ্যেই কোনোভাবে বাঁচিয়ে ভিন দেশে বিয়ে দেওয়া হয় তাকে। আর স্বাভাবিক হতে পারে না খান পরিবার। কোথাও একটা চাপা কষ্ট থেকে যায়।
এত বছর পরেও বোনের কারণে বাবার এই হাল মেনে নিতে পারেনি পরীর বাবা চাচা। বর্তমানে লন্ডনে থাকে পরীর ফুপি। এক ছেলে এক মেয়ে নিয়ে তার সংসার। ছেলে ঈশান আর মেয়ে পুরভীর জেদের কাছে হার মেনে এত বছর পরে ফিরতে হচ্ছে তাকে। কিছুক্ষণ হয়েছে এসেছে পরীর ফুপি। বাবার পায়ের কাছে বসে অঝরে কাছে তার মেয়ে, কিন্তু কথায় আছে সময় ফুরালে সাধন হয় না। আজ পরীর দাদা যান নির্বাক, মেয়েকে বুকে টেনে নিতে পারছেন না বাবা। পরীর ফুপির কান্নায় চোখ ভিজে জল পড়ছে পরীর মা চাচির। পরীর মনে আজ ভিড় করেছে সব বিষণ্ণতা। এর মাঝেই ঈশান এসে বসে পড়ল পরীর পাশে। তখনই প্রবেশ করলো রাজীব। ঠায় দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড, পরক্ষণেই দাঁতের দাঁত চিপিয়ে পরীর উদ্দেশ্যে বলল, পড়তে আয়। বেবাকুব বেনে গেল পরী। তাহলে তার আশার আলো সত্যিই নিভে গেল। পুতুলের ন্যায় পরী চলল তার রাজীব ভাইয়ের পিছু পিছু। রাজীব রুমে গিয়ে ফ্রেশ হতে চলে গেল। পরীও বাধ্য মেয়ের মতো বসে রইল চুপটি করে। রাজীব ফ্রেশ হয়ে বের হয়েছে অনেকক্ষণ, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে না এখানে সে ব্যতীত অন্য একজনও উপস্থিত। পরীর আর বসে থাকতে ভাল লাগছে না। বাঘের গুহায় উঠে দাঁড়ালেও ধমক খেতে হবে। এর মধ্যে রাজীব বাজখাই গলায় বলল, এখানে কি আমার চেহারা দেখাতে এসেছে? যা কফি নিয়ে আয়। উজ্জ্বল হয়ে উঠল পরীর মুখ। বোধ বুদ্ধিরা হানা দিতে শুরু করলো মাথায়। পরিণাম কি হবে সেটা ভাবল না পরী। এবার পরী করলার বংশধরকে মিস্টার বংশধর বানিয়ে দেবে। পরী মায়ের কাছ থেকে কফি নিয়ে ইচ্ছে মতো মধু মেশালো, তাতেও কম মনে হয়েছে পরীর। খুঁজতে শুরু করলো চিনি। তাড়াহুড়োয় চিনি লবণের পার্থক্য বুঝল না, কতগুলো লবণ মেশালো। হ্যাঁ, এবার ঠিক বিজয়ের হাসি হাসল পরী। বিপত্তি ঘটালো ঈশান। পরীর হাত থেকে কফির কাপ ছিনিয়ে নিয়ে কিছু বলার সুযোগ না দিয়ে মুখে দিল ঈশান। মাথায় হাত দিল পরী। বেচারা ঈশানের হয়েছে বেহাল অবস্থা, না পাচ্ছে গিলতে না পাচ্ছে ফেলতে। ঈশান মরল না বাঁচল তাতে পরীর ধ্যান নেই। পরীর রেগে হাপ সাপ করছে। রাজীব ভাইয়ের কফি নিয়েছে তাই। পুনরায় কফি আনতে কিচেনে ঢুকলো। কফি নিয়ে পা বাড়াতেই চোখে পড়ল পূর্বী রাজীব ভাইয়ের হাত ধরে টানাটানি করে নিচে নামাচ্ছে। আচমকা পরীর হাত থেকে পড়ে গেল কফির গ্লাস। রাজীব এক ঝটকায় সরিয়ে দিল পূর্বীর হাত। ব্যস্ত পায়ে পা বাড়ালো পরীর কাছে। বিপত্তি ঘটল ঈশান। আগে পরীর কাছে ছুটে গিয়েছে সে। ব্যস্ত গলায় বারবার পরীকে জিজ্ঞাসা করছে। চোয়াল শক্ত হয়ে এলো রাজীবের। পরীর হাত ধরে পুড়ে গেছে কিনা দেখতে চাইল ঈশান। রাজীব ভাইয়ের ধৈর্যের বাঁধ ভাঙার জন্য এতটুকুই অপেক্ষা ছিল। মুহূর্তেই হাওয়ার বেগে এসে পরীর হাত ধরে উপরে চলে গেল। কে কি ভাবলো তা নিয়ে রাজীবের কোনোদিনই কোনো কিছু যায় আসেনি। বাড়ির সবার কাছে রাজীবের এই রকচটা স্বভাব স্বাভাবিক। শুধু সন্দেহজনক দৃষ্টিতে দেখল পরীর ফুপি। ঈশানের মুখে রাগের ছাপ ফুটে উঠল স্পষ্ট। রুমে যাওয়ার পথে মোবাইল বেজে উঠল রাজীবের। কানে দিতেই শুনতে পেল, নেতা সাহেব, মালের গাড়িটা পুলিশকে না দিলেও পারতেন। সাবধানে আসা যাওয়া করতে কইরেন বাড়ির সবাইরে। কেটে দিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার প্রয়াস চালালো রাজীব। এমনিতেই ঝামেলা শেষ নেই, তার মধ্যে জুটল ঈশান নামের নতুন ঝামেলা। ছেলেটাকে একদমই সুবিধা লাগে না রাজীবের। পরীকে হুমকি সুরে বলল, যা স্কুলের জন্য রেডি হয়ে আয়। 5 মিনিট টাইম দিলাম, কুইক। পরী মাথার উপর দিয়ে গেল। আজ বাড়িতে ফুপি আসলো আর সে স্কুলে যাবে? ধুর! তাড়াতাড়ি করে রেডি হয়ে আসলো পরী। বাড়ির সবাই জিজ্ঞাসা করতে রাজীব বলল, সামনে পরীক্ষা, এখন মিস দেওয়া যাবে না। রাজীব বাইকে বসে স্টার্ট দিয়ে পরীকে বলল, ওঠ। পরী অবাকের সুরে বলল, আমি? বিরক্তিতে কপাল কুঁচকে তাকালো রাজীব। আজ পরী পরিচিত হলো এক নতুন অনুভূতির সাথে। স্কুল ছুটির পরে পরী আর মন একসাথে বের হলো। দেখা মিলল রাহাতের সাথে। পরীকে ভালো মন্দ জিজ্ঞাসা করে মনকে খোঁজানোর উদ্দেশ্যে বলল, ওই মেয়ে এত কথা বলে কেন? ছোটোর মতো থাকতো। নাক ফুলিয়ে মন জবাব দিল,
আমি ছোট না, আমি বেশি বড়। বেবাকুফ বেনে গেল রাহাত। রাহাত কপাল কুঁচকে বলল, আবার হাঁসের মতো পেকে পেকে করছো? তেলে বেগুনে জ্বলে উঠল মন। বলল, আমি হাঁস হলে আপনি হাতি। ফিক করে হেসে দিল পরি। পথিমধ্যেই ভিড় দেখা গেল পাড়ার মোড়ে। একটু ভিড় সরতেই থমকে গেল পরি। রাজীব ভাইয়া কাকে যেন বেধম মার মারছে। পরির মুখ ছেয়ে গেল আতঙ্ক। স্পষ্ট সুরে উচ্চারণ করল, রাজীব ভাই। পরির রাজীব ভাইয়া কি তাহলে এতই নিষ্ঠুর? কাউকে মারতে তার কলিজা কাঁপে না? এই নিষ্ঠুর মানব আদেও কি কোনোদিনও বুঝবে পরীকে? পরি মনে উতলা ঝড়। নিষ্ঠুর মানবের কোনো ধ্যানই নেই। পরি এক পা করে পিছালো। থামিয়ে দিল রাহাত। হাতের স্টিক ফেলে দিয়েছে রাজীব ভাই। কেউ একজন পিছন থেকে ভাঙা কণ্ঠে বলল, এই পোলাটাই গত ঝড়ের রাতে আমার মাইডারে মারিয়া ফেলাইছে রে। বলে কান্নায় ভেঙে পড়ল লোকটা। লোকটাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেল না রাজীব। তবে কথা দিল, এখন থেকে নির্যাতিত হয়ে আর কোনো বাবা মায়ের কোল খালি হবে না। উর্পুর গ্রামে হবে না কোনো দুর্নীতি। খুব মনোযোগ সহকারে রাজীব ভাইয়ের প্রত্যেকটা কথা শ্রবণ করছিল পরি। পরির এতদিন যাবৎ পুষে রাখা ভুল ভাঙল কিনা বোঝা গেল না। রাজীব এতক্ষণ যাবৎ যে ছেলেটাকে মারছে তার বাবা ড্রাগস ব্যবসায়ী। ছেলেটাও যুক্ত অবশ্য। কিছুক্ষণ আগেই একটা মেয়ের ওড়না ধরে টান দিয়েছে ছেলেটা। রাজীবের চোখের পড়ায় আজ ওর এই অবস্থা। পরি বাসায় গিয়ে কারোর সাথে কোনো কথা বলল না। কিছুক্ষণ পরে পরির মা এসে পরীকে খাবার খাইয়ে দিল। উদাসীন দেখে অসুস্থ কিনা জিজ্ঞাসা করতেও ভুলেনি পরির মা। সারা বিকেল আর রুম থেকে বের হতে ইচ্ছে করল না পরির। সন্ধ্যার দিকে বের হতেই ঈশানের সাথে ধাক্কা খেল পরি। রাজীব তখনই নিজের রুমে যাচ্ছিল। রাজীব ভাইয়ের চোখের দিকে তাকিয়ে আটকে উঠল পরি। ঈশান পরির রুমের সামনে কি করছিল? রাজীবের দিকে তাকিয়ে বাঁকা হাসল ঈশান। এই যে পাতাল ঘরের কোনো সংঘর্ষতা, যে যার কাজে চলে গেল। রাতে খাবার খেয়ে ঘুমানোর উদ্দেশ্যে রুমে যাচ্ছিল পরি। স্টোর রুমের সামনে আসতেই কে যেন ধাক্কা দিয়ে ভিতরে ফেলে দিল পরীকে। তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল পরি। কে আছে এসবের পিছনে? অন্ধকারে ভয় পায় পরি। ঘুটঘুটে অন্ধকার স্টোর রুম। মেঝে আঁকড়ে বসে আছে পরি। পরি এখনো স্তব্ধ। ভুলেই গেছে বাড়ির ভিতরেই স্টোর রুম। পরির অবুঝ মন বলছে সে আবারও কোনো ভুল করেছে, তাই তার রাজীব ভাই শাস্তি দিয়েছে। তবে কি সত্যিই তাই? কোনো মানব ছায়া এগোচ্ছে পরির দিকে। ভয়ে কুঁকড়ে গেল পরি। স্পষ্ট হতেই অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল পরি। পরি চেঁচিয়ে উঠে বলল, ঈশান ভাই আপনি? ভয়ঙ্করভাবে হাসল ঈশান। পরি কিছুই বুঝল না কি হতে যাচ্ছে তার সাথে। ঈশানকে এগোতে দেখে চেঁচানো শুরু করলো পরি। এইটাই বোধহয় চাইছিল ঈশান। এক হাতে পরির জামার হাতের অংশ ছিঁড়ে দিল ঈশান। হিংস্র রূপ ধারণ করলো পরি। দুই হাত দিয়ে যতটা সম্ভব আঘাত করলো ঈশানকে। স্টোররুমের দরজা খুলে গেল। আপনজনদেরকে দেখে কান্নারত অবস্থায় ঝাঁপিয়ে পড়ল পরি। প্রত্যেকেই অবাক। পরির বড় চাচা এগিয়ে গিয়ে ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় মারল ঈশানকে। পরি কান্নারত অবস্থায় ফোঁপাচ্ছে, কিছু বের হচ্ছে না গলা দিয়ে। যাদের গায়ে তবে কি লেগে গেল কলঙ্ক। বসল বিচার সভা। তার মধ্যেই পরির ফুপি বলে বসল, কি থেকে কি হয়ে গেল বোঝা গেল না। পরির আজ যেন জীবন্ত পুতুল। ঠিক করলো এই সপ্তাহে বিয়ে হবে পরির। পরীক্ষার পরে অনুষ্ঠান হবে। এই সব কিছুতে যার সব থেকে বেশি অস্বাভাবিক থাকার কথা ছিল সেই বেশ স্বাভাবিক। এটা যেন ঝড়ের পূর্বাভাস। কোনো এক দমকা হাওয়ায় এলোমেলো করে দিল পরির সাজানো গোছানো পুতুল ঘর। কোনো দিকে মন নেবে পরির জীবন। যার সবচেয়ে স্বাভাবিক থাকার কথা ছিল সেই একদম স্বাভাবিক। এইটা কি তবে ঝড়ের পূর্বাভাস? সেদিনের পর কেটে গেল দিন দুয়েক। লক্ষণীয় পরিবর্তন শুধু পরির। সেই ঝড়ো হাওয়ায় মিলিয়ে গেছে পরির চঞ্চল স্বভাব।
অবুঝ বোকা শোকা পরীর থেকে রূপ নিয়েছে তেজি পরী, যার পুতুলের ন্যায় আঁখি পল্লবে তাকাতে একরাশ মায়া আছড়ে পড়ত। এখন তার সেই নেত্রে ধারালো চাহনি কারোর কারোর হৃদয় ছিদ করতে সক্ষম। সেই ঝড় এখনো কাটিয়ে উঠতে পারেনি খানবাড়ির প্রত্যেকটা মানুষ। আকাশের দিকে ভাবলেশীন তাকিয়ে আছে পরী, মাথায় ঘুরছে রাজীব ভাইয়ের বলা প্রত্যেকটা কথা। সেদিন বিচার সভার পরে পুরোপুরি ভেঙে পড়েছিল পরী, কারোর বুঝ মানছিল না, ক্ষণে ক্ষণে ফুপিয়ে উঠছিল। মাথায় হাত রেখেছিল সেদিন রাজীব ভাই, গম্ভীর কণ্ঠে বলেছিল, দুর্বলতার সুযোগ সবাই নেয় না চন্দ্রপরি। নিজের ব্যক্তিত্বকে করতে হবে অগ্নির মতো, যেন পড়ে যাওয়ার ভয়ে কেউ ছোঁয়ার সাহস না দেখায়। ছাদে উঠেছিল রাজীব, পাশ কাটিয়ে হুড়মুড়িয়ে উঠে পড়ল ঈশান। পরীর পাশ ঘেঁষে তাড়াতে চাইল ঈশান, না তাকিয়ে পাশ কাটিয়ে নিজের উদ্দেশ্যে চলে গেল পরী। ঈশানের কলার ধরল রাজীব, চাহনি বরাবরের মতোই গম্ভীর, বাঁকা হেসে বলল, বামন হয়ে চাঁদের দিকে হাত তাকালেও চোখ রাখবো না আমি, এই হাতও থাকবে না বেশি দিন। ঠান্ডা মাথায় গা কাঁপানো হুমকি দেওয়া রাজীব ভাইয়ের বরাবরই অভ্যাস, পরীর ভাষায় বদ অভ্যাস। কলা ছাড়িয়ে নিচে চলে এলো ঈশান, এসেই বলল আজ পরীকে নিয়ে সে নাকি ঘুরতে যাবে। পরীর দাদি নাক ছিটকে পরীর ফুপির উদ্দেশ্যে বলল, কেমন পোলা জন্ম দিলি পূর্ণিমা, একে তো আমার নাতনির জীবনটা শেষ কইরা দিল, এখন আবার বেলাচের মতো আইসা কয় ঘুরতে যাইব। হাসতে দেখা গেল পরীর ফুপিকে। পরীদের বাসার কাজের মেয়েটা মিনমিনিয়ে পরীর মাকে বলল, দেখছেন বড় মা, যেমন পুলা তার তেমন মা। সিঁড়ি দিয়ে নামতে নামতে রাজীব বলল, যেতে দাও ডার্লিং, কোনো প্রবলেম হবে না, আমি আছি তো। বলে বাসা থেকে বেরিয়ে গেল রাজীব। পরী রাজীব ভাইয়ের দেওয়া একটা বুরখা আর হিজাব পরে নিল। সর্বক্ষণে হাস্য উজ্জ্বল মুখখানায় হাসির লেশ মাত্র নেই। ঈশান বের হলো পরীকে নিয়ে, অনেকটা দূরত্বে নিয়ে হাঁটছে পরী। হঠাৎ করে উদয় হলো মন, ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, কাবাব মে হাড্ডি হতে চলে এসেছি। পরীর হাত ধরে হাঁটা শুরু করলো, তাও আবার ওদের মাঝখানে। সামনে ফুচকার দোকান দেখতেই থেমে পড়ল মন, বায়না করলো ফুচকা খাবে। কিছুক্ষণ যাবৎ ফুচকা খাচ্ছে মন, শেষ করার নামই নেই। ফুচকার পালা শেষে ঈশানের হাত টেনে আইসক্রিমের দোকানে থামলো মন। বেচারা ঈশানের অবস্থা এরকমই কেন হয়, না পারছে কিছু বলতে, না পারছে সইতে। এরপর মন বায়না করলো শপিংয়ে যাবে, ইচ্ছে মতো শপিং করলো কতক্ষণ যাবৎ। সব ব্যাগ ধরিয়ে দিল ঈশানের হাতে। বাড়ি ফেরার পালা এবার। শপিং মলের বাইরে বের হয়ে মন মাথায় হাত দিয়ে বলল, আমার জুতাটা তো আনতেই মনে নেই। ভাইয়া, আপনি হাঁটতে থাকুন, আমরা একটু আসছি। বলেই পরীর হাত ধরে চলে গেল। হাত মুষ্টিবদ্ধ করে ফেলল ঈশান। চোখ মুখের অবস্থার কথা বাদই দিলাম, ঈশানের কাটা খায়ে নুনের ছিটা আর না দিলেই নয়। হঠাৎ ডান দিকে চোখ যেতেই ঈশান দেখল একটা ট্রাক তার দিকে আসছে। চোখ বুজে ফেলল ঈশান, প্রাণ ভোমরা বুঝি পেরিয়ে গেল। না, কেউ তাকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে দিয়েছে। বেজে উঠল মোবাইল, তড়ি ঘড়ি করে কানে দিতেই শুনতে পেল, হ্যাপি মৃত্যু জার্নি, সেকেন্ড চান্স, ভুল শুধরে নে। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে ঈশান। বেঁচে ফিরেছে বলেই ভুল হবে, যে মারতে চেয়েছে সে বাঁচিয়েছে। হয়তো এত সহজ নয় মৃত্যু। দূরে ছিটকে পড়াতে সামান্য আঘাত পেয়েছে ঈশান। ফিরেও তাকায়নি রাজীব ভাইয়ের চন্দ্রপরী। মন আর পরী নিজেদের মতো বাসার উদ্দেশ্যে চলল। তবে কি ওরা আগে থেকে সব জানতো নাকি না? আগুনের ধোঁয়ায় টনক নড়ল সবার। কোন পরীকে দেখছে সবাই, ভয়ের লেশ মাত্র নেই তার মধ্যে। রক্তিম মুখশ্রী কাউকে পরোয়া করে না সে। ঈশানের কিনে দেওয়া সবকিছু সময়ের মধ্যেই ছাই হয়ে পড়ে রইল। দূর থেকে এটা দেখে বাঁকা হাসল কেউ। তার চন্দ্রপুরীর তাণ্ডব তো সবে শুরু। আর সারাদিন পরী নিজের রুমে লক করে বসে আছে, না কারোর কথা শুনছে, নাই বা মুখে তুলেছে কিছু। রাজীব বাসায় এসে জানতে পারল সব।
কারোর তোয়াক্কা না করে পরীর রুমের দরজায় নক করলো। গম্ভীর গলায় বলল, 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট হবে। দরজা না খুললে অন্ধকার রুমেই বন্দি থাকবে সারা রাত। রুমে ঢুকতেই রাজীব ভাইয়ের প্রশস্ত বুকখানে হামলে পড়ল তার চন্দ্রপরী। ফুপিয়ে কেঁদে উঠল পরী। মাথায় হাত রাখলো রাজীব। পরী ফুপিয়ে বলে উঠল, আমি বিয়ে করব না রাজীব ভাই। রাজীব কণ্ঠ দ্বিগুণ গম্ভীর করে বলল, ভাই আছে তো? ছিটকে সরে গেল পরী। ফুপানো বন্ধ হয়ে গেল তৎক্ষণাৎ। নাক ছিটকে বিড়বিড় করে উচ্চারণ করলো, ভাই। না। কি বাজে লাগলো শুনতে। অভিমানী চোখে তাকালো রাজীব ভাইয়ের পানে। চোখ রাঙিয়ে রাজি পড়ল, 2 মিনিটে নিচে আসবি। 3 বারের খাবার একবারে খাবি। শেষ করতে না পারলে শাস্তি হবে ভয়ঙ্কর। টলমল করে উঠল পরীর ডাগর ডাগর চোখগুলো। এত খাবার সে একসাথে খাবে কিভাবে? দেখতে দেখতে বিয়ের জন্য ঠিক করা দিনটি চলে এলো। খুব কাছের কয়েকজন অতিথি নিমন্ত্রিত ছিল। খানবাড়ির বিয়ে বাড়ি না বলে শোকের বাড়ি বললেই হয়তো ঠিক হতো। পরীর মা চাচি বের হচ্ছে না রুম থেকে। মতব্বর সাহেব আদরের মেয়ের এই পরিণতি মানতে পারছে না কিছুতেই। পরীর দাদি কপালে হাত ঠেকিয়ে বসে আছে। সে তো স্বপ্ন বুনেছিল আদরের বড় নাতির বউ করে রেখে দেবে ঝগড়ার সাথীকে। তবে কি অপূর্ণই থেকে যাবে ইচ্ছেগুলো? পুতুলের ন্যায় বউ সেজে বসে আছে পরী। হঠাৎ কারোর আহাজারি কানে এলো পরীর। কাছের মেয়েটা দৌড়ে এসে বলল, আফামনি সর্বনাশ হইয়া গেছে। কেটা জানি ঈশান ভাইরে মাইরা ফেলাইছে। ফুপু আম্মা অজ্ঞান হইয়া গেছে কাইনতে কাইনতে। অবাক হলো পরী। ঈশান খারাপ, শাস্তির যোগ্য, কিন্তু মৃত্যু কামনা করেনি পরী। আনন্দ উৎসবে ভরপুর না থাকলেও বেশ কিছুক্ষণ আগে যে বাড়িটার নাম ছিল বিয়ে বাড়ি, এখন সেটা শোকের বাড়ি। ঈশানের ডেড বডির সাথে সাথে জানা যায় নারী পাচারে যুক্ত ছিল ঈশান। ঈশানের মৃত্যুতেও আফসোস করল না কেউ। শুধু কর্ণপাত হচ্ছে এক মায়ের ছেলে হারানোর আর্তনাদ, এক বোনের ভাই হারানোর আহাজারি। বিয়ের দিন এত বড় অঘটন। কারোর কারোর মুখে শোনা যাচ্ছে মেয়েটি অপয়া অলক্ষী, আবার কেউ বলছে ভাগ্যদোষ। এর মধ্যে রেনওয়াজ খান বলে ফেলল, সবার আদরের পরীকে বাড়িতে রাখা হবে। আজ এই মুহূর্তে আমার পুত্রবধূ হবে পরী। স্তব্ধ হয়ে গেল পরী। স্বপ্ন পুরুষকে নিচে করে পাওয়ার অনুভূতি, এটা কি সত্যি? স্বপ্ন নয় তো? গম্ভীর রকচটার স্বভাবে রাজীব আজ যেন বাবার বাধ্য ছেলে। পরীরাজ নিজেকে আসলে রূপকথা চন্দ্রপরী মনে হচ্ছে। এত সহজে স্বপ্ন পুরুষকে নিজের করে পাওয়া। হ্যাঁ, দাদির কাছে রূপকথার গল্পেই শুনেছিল পরী। বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে, অমত করল না কেউ। সাদা মাটা ভাবে এক বাঁধনে বাধা পড়ল রাজীব ভাই ও তার চন্দ্রপরী। ঈশানের দাফনের কাজে চলে গেল ছেলেরা সবাই। ভুলবশত মোবাইল রেখে গিয়েছিল রাজীব। অনেকক্ষণ যাবৎ বেজেই চলেছে। সাহস করে কানে দিল পরী। কিছু বলার পূর্বেই শুনতে পেল, বড় ভাই কোনো টেনশন করিয়েন না, কেউ জীবনেও জানবো না খুনটা আপনি করছেন। আজ যেন পরীর স্তব্ধ হওয়ার দিন। রাজীব ভাই? না না, এটা কিভাবে হতে পারে? তবে যে নিজের কানে শুনল পরী। ঘৃণা করে পরী রাজীব ভাইকে, মানে না এই বিয়ে। নির্বোধ, তুই অবুঝি থেকে যাবি চন্দ্রপুরী? না, ন্যায় অন্যায় বোধ হতে হবে তোর। আমিও কথা দিলাম, দূর থেকে তোকে যোগ্য করে তুলব। তার জন্য যত কঠিন পদক্ষেপ নিতে হয় নিব। তার আগে তুই আমার পাশও ঘেঁষতে পারবি না।